আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমরা সবাই একমত থাকব, তার জন্য যত রকমের স্যাক্রিফাইস করা দরকার আমরা করব। সংসদে যদি আপনাকে একটি মাত্র চাইতে বলা হয় আগামী 5 বছরের জন্য, আপনি কি চাইবেন? আমার জন্য খুব কঠিন প্রশ্ন এটা, কারণ আমাদের চাঁদপুরে গত 15 বছরে যে কাজগুলো করেছে সেগুলো প্রত্যেকটাই কোনো কাজই করে নাই। তো এখানে আমরা যে কাজগুলো হাতে নিয়েছি প্রত্যেকটাই আমার জন্য মূল্যবান পয়েন্ট। আমি সবগুলোই চাবো যে আমার এই সংসদে দাঁড়িয়ে যে আমার এই কাজগুলো যেন সব সম্পন্ন করা হয় 5 বছরের মধ্যে। ভিন্নমতে সহমত, যেখানে একটি আসনের প্রতিনিধি কথা বলেন গোটা রাষ্ট্রের প্রশ্নে। আজ আমাদের আলোচনায় জাতীয় নীতি, দলীয় অবস্থান ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে সাথে আছেন জনাব শেখ ফরিদ আহমেদ, সংসদ সদস্য চাঁদপুর 3। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমাদের প্রথম প্রশ্ন, দীর্ঘদিন বিরোধী দলে থেকে আন্দোলন সংগ্রামের পর বিএনপি এখন সরকার। প্রশ্ন হলো যে ক্ষমতায় আসার এই রূপান্তরটা আপনার কাছে ব্যক্তিগতভাবে আপনি কিভাবে আমাদেরকে বলবেন? আমরা আসলে আই ফিল প্রাউড যে আমরা একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোট দিয়ে। তো এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাইড যে আমরা জনগণের একেবারে স্বচ্ছ ভোটে নির্বাচিত হয়েছি। আপনি সংসদে আইন প্রণয়নের বাইরে জাতীয় পর্যায়ে নিজে কোনো একটি নির্দিষ্ট উদ্যোগের কথা বলবেন যেটি আপনি নিতে চান নিজের জায়গা থেকে? আপনি অলরেডি কিছুদিন আগে একটি বিষয় নিয়ে ভাইরাল হয়েছেন যে আপনার দলের কয়েকজন নেতাকর্মীকে আপনি সরাসরি পুলিশে সাপোর্ট করেছেন। এটি আসলে আপনি কিভাবে দেখেন এবং ব্যক্তিগতভাবে আপনি কেন সেটি করেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ভাইরাল হওয়ার জন্য করি নাই, আমাদের দলে যেন কেউ আমাদের দলের নাম ভাবমূর্তি নষ্ট না করতে পারে এবং আমাদের প্রধানমন্ত্রী ওনার যে একটা ক্লিন ইমেজ আছে সেইটা যেন থাকে, সেই কারণেই এটা করা হয়েছে আসলে। এবং ওইটা করার পরে থেকে এখন পর্যন্ত আমাদের দলীয়ভাবে আমাদের নেতা কর্মী যারা আছেন, নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে আমরা চেষ্টা করছি যে আমাদের এলাকাটাতে যেন আমাদের দলীয় লোকজন যেন জনগণের সেবায় লিপ্ত হয়, সেই দিকে আমরা কাজ করছি। আপনি যখন নির্বাচনে আসলেন, নির্বাচনের আসার আগে তো আপনি আপনার অঞ্চলের মানুষকে আপনি একটা কমিটমেন্ট দিয়েছিলেন, নির্বাচনের আগের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির মধ্যে কি এই যে মাদক বা যে সমস্যার কথাগুলো বললেন সেগুলো কি ছিল যে এগুলো আপনি নির্মূল করবেন? ছিল, সব ছিল। এবং এখন অলরেডি 5 মাস পার হয়ে গেছে, এর মধ্যে বাস্তবায়নের পথে কোনটা এবং কোনটা আপনি বাস্তবায়ন করে ফেলেছেন? আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা চাঁদপুরে একটা মেডিকেল কলেজ স্থাপন করব, একটা 500 বেডের হসপিটাল হবে মেডিকেল কলেজের মধ্যে, একটা নার্সিং ইনস্টিটিউট থাকবে। আল্লাহর রহমতে আমাদের প্রধানমন্ত্রী সেই জায়গাটা অধিগ্রহণ করে জন্য পারমিশন দিয়ে দিয়েছে। এখন আপনার জায়গা অধিগ্রহণ হয়ে গেলে হয়তো আর 5-6 মাস থাকবে, তারপরে কনস্ট্রাকশনের কাজ হবে সেখানে। আর আমরা বলেছি যে আমরা একটা ইউনিভার্সিটির জন্য চেষ্টা করব, সেই ইউনিভার্সিটিটার হয়ে গেছে, এখন জায়গা অধিগ্রহণের কাজ চলছে প্রথমে বলেছি। এবং সেখানে 32টা ফ্যাকাল্টি যুক্ত একটা ইউনিভার্সিটি। আপনি এক ফ্যাকাল্টিতে যদি অন অ্যান অ্যাভারেজ এই মেডিকেল এই ইউনিভার্সিটিটা কমপ্লিট হয় 5 বছরের মধ্যে, তাহলে প্রতিটা ফ্যাকাল্টিতে যদি 1000 করে ছাত্রছাত্রী থাকে তাহলে আপনার 32,000 ছাত্রছাত্রী ওখানে পড়বে। এটা আমাদের কমিটমেন্ট ছিল। আমরা একটা ইপিজেডের জন্য কথা বলেছিলাম। 16ই মে 2026 প্রধানমন্ত্রী চাঁদপুরে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে সেখানে ইপিজেডের ঘোষণা দিয়ে এসছেন যে এখানে একটি ইপিজেড আমরা করব। সেটা সমীক্ষার কাজ চলছে। এটা আমাদের লোকাল নির্বাচনী ইশতেহার ছিল। লোকাল মানে আপনার আসনের? আমার আসনের। আমরা অর্থনৈতিক একটা অঞ্চলের জন্য বলেছি, সেটার জন্য গত মাসে বেজার থেকে ভিজিটে গিয়েছিল। সেখানে 1441 একর একটা জায়গা আছে হাইমচর উপজেলার ঈশানবালাতে। সেখানে আপনার চেষ্টা করছি একটা এগ্রোভ্যাট যেটা আছে
এই যে প্রকল্পটা, সেই প্রকল্পের মাধ্যমে এটা G2G হয়, উপরে সোলার, নিচে কৃষি জমি চাষ। তো এটা যদি হয় তাহলে আমাদের আশা করি আমাদের কর্মসংস্থানের কোনো অভাব হবে না। এটা কি আপনার আগামী 5 বছরের পূর্ণ পরিকল্পনার মধ্যে পড়ছে জি, এগুলো? এর মধ্যে আপনি কোনোটা কি চ্যালেঞ্জ মনে করতেছেন যে এটা হওয়াটা একটু কষ্টসাধ্য হবে বা সোফার এখনো না। এখন আমি যা দেখছি আমাদের সরকারের যে প্রশাসনিক লোকজন যেভাবে আপনার সমীক্ষা যাচাই করছে, তাতে আমি মনে করছি যে আমাদের সমস্যা হবে না। এখন পর্যন্ত অলরেডি সাধারণ মানুষ, আপনার আসনের মানুষ উপকার পাওয়া শুরু করেছে, এমন কোনো বিষয় আছে যেটি বলবেন এখন? এখনো ওভাবে আমরা বলতে পারবো না। আমি ধরেন আমাদের আরও কিছু কথা বলেছিলাম, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের কুমিল্লা থেকে চাঁদপুর আসতে সেই দীর্ঘ আপনার ধরেন 70-80 বছরের যে রাস্তা আছে, সেই রাস্তাই আছে। সেটাকে আমরা 4 লেনের জন্য আমরা আবেদন করেছি এবং আমাদের এই আবেদনটা মঞ্জুর হয়েছে। তো ওইটার সমীক্ষার কাজ আপনার অলরেডি শুরু হয়ে গেছে। চাঁদপুর থেকে হাইমচর যেতে হলে যে রাস্তা, সেখানে আসলে 20 মিনিটের বেশি লাগার কথা না, সেই রাস্তাটা আমরা মানে 2 লেন 34 ফিট করার জন্য আবেদন করেছি প্রধানমন্ত্রীর দপ্তরে, এবং সেটার সমীক্ষার কাজ হয়তো সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো এই জিনিসগুলো আসলে সকল জিনিসগুলো আমরা আগে একটা মাস্টার প্ল্যান করে নিচ্ছি যে এই জিনিসগুলো আমরা এর মধ্যে করব, এবং এখন বাস্তবায়নের পথে আস্তে আস্তে বাস্তবায়নের পথে, কিন্তু একটু সময় আমাদেরকে দিতে হবে। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আমরা আবারও শুনবো আপনার কাছে। আপনার কাছে আসলে জবাবদিহিতা মানে কি? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? আমি মনে করি যে সরকারের যে কাজগুলো হয় সেটা স্বচ্ছতার সাথে হবে, দুর্নীতিমুক্ত হবে। এটাকেই আমি মনে করি যে দুর্নীতিমুক্ত হলে আমাকে সাধারণ জনগণ এসে আমাকে জিজ্ঞেস করবে না, আমাকে জবাবদিহি করতে হবে না। এবং সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে আপনি তাদের পাশে আছেন, সংসদ সদস্য তাদের সাথে আছে? এখন আপনি আমার একটা পেজ করেছি আমি, এখনো ওয়েবসাইট আর কি, এখনো এটা পাইলট হিসেবে আছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কিন্তু সরব। আমাদের এখানে যে কোনো কাজ হয়, এবং আমাদের এখানে প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দদেরকেও আমরা বলেছি যে আপনারা যে কাজটাই আপনার যে কন্ট্রাক্টরই পাক, আপনি আগে ওখানে যান। আপনারা যদি ওখানে কোয়ালিটি যদি অ্যাজ পার গভর্নমেন্টের না হয়, আপনারা সেখানে আপনারা লেখেন, তখনই তো আমাদের নলেজে আসবে। তো এভাবে সাধারণ জনগণও কিন্তু এখন পোস্ট করছে, এবং পোস্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু পার্ট অফ জবাবদিহিতা। এবং সেই সাথে সরকার থেকে বরাদ্দ হওয়া যে টাকা, সেটার হিসাব সাধারণ মানুষ কিভাবে জানবে, বা সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে আপনার এই টাকাটা সঠিকভাবে খরচ হচ্ছে? ওই যে আমি একটা বললাম যে আমার একটা ওয়েবসাইটে একটা পেজ হচ্ছে, যেখানে আপনার যত বরাদ্দ থাকবে প্রত্যেকটা লিঙ্ক থাকবে। আপনার ওই লিঙ্কে আপনি ক্লিক করলেই আপনি পাবেন যে কার কার কাছে টাকা গিয়েছে, এবং আপনার সাংবাদিক বা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো কেউ সেখানে যে দেখবে যে এই কাজের মান কি হয়েছে। সরকারের অনেক বরাদ্দ আছে, সরকার কাবিটা আছে, মসজিদ মাদ্রাসাতে টাকা দেওয়ার জন্য টাকা দেয়, বা গরিব মানুষের জন্য টাকা দেয়, সে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য টাকা দেয়, ক্যান্সার পেশেন্টদের জন্য টাকা দেয়, হৃদরোগে যারা আক্রান্ত হয় তাদেরকে টাকা দেয়, যারা জন্মের থেকে আপনার হৃদরোগে মানে আক্রান্ত বাচ্চারা যেমন ফুটা হয়ে যায় অনেকের হার্ট, এদেরকে টাকা দেয়, এবং এটা 50,000 থেকে এখন 1 লাখ টাকা করেছে। তো সেগুলো আপনারা এই পর্যন্ত যা বরাদ্দ দিয়েছে, আপনারা লিস্ট চাইলে আপনাদেরকে দিতে পারবো লিস্ট। তো আমাকে 3-4 মাস সময় দিলে আপনারা আপনাদের এইখান থেকেই দেখতে পারবেন যে ওইখানে কোথায় টাকা কোথায় গেছে, এবং আপনারা যদি মনে করেন না ওই ভদ্রলোকের আইডি কার্ড সহকারে দেখবেন, তাও দেখার সুযোগ আছে। আমরা মানে সাধারণ মানুষ যারা দর্শক দেখছেন, নিশ্চয়ই আপনার ওয়েবসাইটের কথা তো আপনি বলে দিয়েছেন, নিশ্চয়ই তারা দেখবে। ধন্যবাদ। আপনার নিজের এমন কোনো দুর্বলতা বলবেন যেটি আপনার আশপাশের মানুষ আপনাকে নিয়ে খুব মজার ছলে হাসি ঠাট্টা করে? আপনার নিজের কোনো দুর্বলতা মানুষ আছে? হিসেবে অনেক দুর্বলতা আছে,
অনেক দুর্বলতা। আমার নেতাকর্মীদের সাথে আমি সবসময় থাকি, তাদেরকে শাসন করি, এটা হয়তো তারা মনে করতে পারে যে আমার ভাইয়ের একটা দুর্বলতা, ভাই আমাদেরকে শাসন করে কেন এত বেশি। আমি মাঝে মাঝে গিল্টি ফিল করি যে আমার সহকর্মীদেরকে আমি এভাবে বকাবকি করি, কিন্তু কিছু উপায় তো নাই। যখন আমি দেখি যে আমাদের ধরুন অনেক বড় দল, আমাদের এই দলে সকল শ্রেণীর লোক আছে, তো সবাইকে একটু শাসনের মধ্যে না রাখলে আমাদের প্রধানমন্ত্রী আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের যে বাংলাদেশ দেখতে চায়, জাতিকে দেখাতে চায়, তা পারা যাবে না। আপনার প্রধান নির্বাচিত বা না রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 2 থেকে 3টি ইতিবাচক গুণ বলেন। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, দেখেন, আমাদের চাঁদপুর খুব সহ অবস্থানে আমরা থাকি। আমরা কেউ কাউকে বিষোদ্গার করে নির্বাচনে কথা বলেছি এরকম নজির খুব কমই আছে। তো মানুষ হিসাবে আমার বিপক্ষে যিনি নির্বাচন করেছেন ভালো মানুষ, আমরা একসাথে সরকার বিরোধী আন্দোলনে ছিলাম। আর বাকি যারা আছে তারাও আমাদের এলাকারই, আমরা বিভিন্ন সময় দেখা হয় আমাদের, সকলেই ভালো মানুষ হিসেবেই আমি চিনি। তো তাদের ব্যাপারে এখনও কথা বলার কোনো ওইভাবে নেগেটিভ বলার মতো আমার কাছে কোনো প্রমাণাদি নাই। আমাদের অনুষ্ঠানের নাম ভিন্ন মতে সহমত, সেই জায়গা থেকেই প্রশ্নটা করা। এবং একই সাথে আরেকটি প্রশ্ন, সেটি হলো আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী দলের এমন কোনো ইতিবাচক পদক্ষেপ বা প্রতিশ্রুতি আছে যেটি আপনি স্বীকার করেন এবং সেটি ভালো ছিল? না, তাদের যে সব জিনিসগুলা খারাপ তা আমি বলছি না। দেখুন, ধরেন আপনার তারা যখন আমরা বিভিন্ন সময়, গত পরশুদিনে আমরা দিগন্ত পত্রিকার একটা উৎসবে গিয়েছিলাম। তাদের এটা ছিল জন্মদিন, প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে তারা বলেছে যে আমরা আমাদের এমপিকে আমরা পেয়েছি যিনি মাদকের সাথে যুদ্ধ করছে, যিনি কিশোর গ্যাংয়ের সাথে যুদ্ধ করছে। অ্যাপ্রিসিয়েট করেছে। এবং এ পর্যন্ত আসলে এই 6 মাসের 5 মাস 5.5 মাসে তারা সহযোগিতা করছে। আমরাও দেখি যে আমাদের যে সরকারিভাবে অনুদানগুলো আসে, বরাদ্দগুলো যায়, আমরাও চেষ্টা করি যে তারা যেভাবে তারা কিছু কিছু গরিব লোকের নাম দেয়, আমরা সেইগুলোকে দেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগেও একজনকে একটা ঘর দিলাম, যে একেবারেই আপনার গরিব, একেবারেই গরিব, ভাত খাওয়ার মতো অবস্থা নাই। তো এখন ওনাদের একজন নেতা আছে, অ্যাডভোকেট শাহজাহান সাহেব, সে বলল যে ভাই একটু যদি উপকার হয় আমাদেরকে দিতে। আমরা না দিলাম, তার ঘর দিলাম, তারপরে একজনকে টাকাও দেওয়া হইলো। তো আমরা চেষ্টা করি আর কি সবাই মিলেমিশে যেন। এবং এই সমন্বয়টা নিঃসন্দেহে আপনার আসনের জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার আসনের এখন এই মুহূর্তে সংক্ষেপে বলবেন যে পিছিয়ে পড়া সম্প্রদায় কারা বা পিছিয়ে রয়েছে কারা সবচেয়ে পিছিয়ে বেশি? পড়ার জনগোষ্ঠী তো আছে আমাদের এখানে, ত্রিপুরা জনগোষ্ঠী আছে। তাদেরকে নিয়ে আমরা কাজ করছি যেন তারা সামনের দিকে এগোতে পারে। ধন্যবাদ। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে, এখন 2026 সাল, আগামী 2 থেকে 3 বছর পরে আপনার আসনটিকে আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? একেবারে ছবি এঁকে আপনি বলবেন আমাদেরকে। আমি যদি যেভাবে দেখছি আমাদের এখন যেভাবে কাজ হচ্ছে, এভাবে যদি হয়, আমি আগামী 3 বছর পরে আশা করি আমার নির্বাচনী এলাকাটা বাংলাদেশের মধ্যে একটি ওয়ান অফ দ্য রোল ম্যাপ হিসাবে আপনারা বলতে পারবেন। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, আপনার জায়গা থেকে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা কোনটি? আমি আসলে এখনও ওইভাবে উদ্বেগের চিন্তা করি না, কারণ আপনার যখন রেভিনিউ কালেকশন, ডোমেস্টিক রেভিনিউটা কালেকশন হবে, আমি আশা করছি এই মন্তব্যটা আমি 4 মাস 5 মাস পরে ছাড়া এই মুহূর্তে করতে পারছি না, মানে করাটা ঠিক হবে না। কারণ আমার যেই বাজেট আমরা প্রণয়ন করেছি, যে বাজেট আমরা জনগণের জন্য দিয়েছি, আমি আশা করছি যে এটা অ্যাচিভ করা সম্ভব হবে। কারণ আপনার অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, জনগণের ইচ্ছা করেই আপনাকে ট্যাক্স দিবে, আর এই ট্যাক্সের টাকা প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারবো। যেরকম আমি চাঁদপুরে আপনাদেরকে বলেছি যে আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা যেখানে কোনো করাপশান থাকবে না।
তরুণ প্রজন্ম নিয়ে আপনি কি চিন্তা করেন এবং সেই সাথে তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে জাতীয় পর্যায়ের কোনো আলোচনায় আপনি অংশগ্রহণ করেন বা করার প্রয়োজন আছে কিনা? তরুণ প্রজন্ম তো আমাদের ভবিষ্যৎ। এই পৃথিবী কিন্তু আগামী 20 বছর যে ট্রেন এই জেনজিদেরকে নিয়েই আলোচনা করে। তরুণ প্রজন্মের জন্য আমি শিক্ষা ব্যবস্থা যেন ভালো হয়, সেজন্য আমি চাঁদপুরে আরও 2-1টা সরকারি স্কুল এবং কলেজ করার জন্য প্রস্তাবনা দিয়েছি। আমাদের চাঁদপুর সরকারি কলেজ অনেক পুরাতন একটি কলেজ। সেখানে এখন এই মুহূর্তে 14,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং তারা যদি ওখান থেকে পড়াশোনা শেষ করে ওখানে কিন্তু অনার্স মাস্টার্স দুইটাই আছে। তো লোকাল ওরা যদি বেরোনোর পরে যেন চাকরি পায়, সেজন্য কিন্তু আপনার এই ইপিজেডের ব্যবস্থা করা। একটা ইপিজেড হলে চাঁদপুরে আপনার লক্ষাধিক লোকের একটা কর্মসংস্থান হবে। আমার নদীর ওই পারে আছে শরীয়তপুর, আমাদের জাস্ট দক্ষিণে গেলে আপনি পাবেন হলো হায়দারগঞ্জ মানে নোয়াখালী, লক্ষ্মীপুর, সব এলাকার লোক এখানে এসে কাজ করতে পারবে। এই জন্য আমরা এবং যেহেতু শরীয়তপুর ব্রিজটা ওখানে হচ্ছে, তো শরীয়তপুর ব্রিজের কাছাকাছি যদি আমরা এই প্রযুক্তি ইপিজেডটা স্থাপন করতে পারি, তাহলে আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই কারণেই যে তরুণ প্রজন্ম যেন কোনোভাবে ফ্লাস্ট্রেটেড না হয়, তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনার চাঁদপুরে কি প্রবাসী রয়েছে? চাঁদপুরে প্রবাসী আছে। বাংলাদেশের যে রেমিটেন্স আছে চিটং ডিভিশনের সবচেয়ে বেশি চাঁদপুর থেকে আসে। মানে সেটা কি আপনার আসনে? আমার আসনে এবং হাইমচর। এবং যারা প্রবাসী রয়েছে, যেহেতু সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, যারা অলরেডি চলে গেছে প্রবাসে তারা তো চলে গেছে, যারা নতুন করে যাওয়ার জন্য চিন্তা করছে তাদেরকে একটু কি দক্ষ করে তৈরি করে নিয়ে পাঠানোর কোনো উদ্যোগ আছে? আপনি সংসদ সদস্য আমি চাঁদপুরে একটা কারিগরি এই ইনস্টিটিউট আছে এবং চাঁদপুর হাইমচরে আমি আরেকটা করার জন্য চেষ্টা করছি। ইনফ্যাক্ট গতকালকে আমাদের চাঁদপুরের ওই হাইমচরের একজন সচিব আছেন, ওনার সাথে আলাপ করতেছিলাম কিভাবে আমরা তাড়াতাড়ি করে এই কারিগরি ইয়েটা যেন মানে খুব সহসাই যেন জায়গা অধিগ্রহণ করে এটা করা যায়, সেদিকে যেন উনিও একটু মনোযোগ দেয়, সহযোগিতা করে। ইনফ্যাক্ট গতকালকে রাতেই এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম ওনার সাথে। ধন্যবাদ। আপনি এতদিন যে কাজগুলা করে এসছেন বা আরও করার পরিকল্পনা করছেন, এখানে তো নিঃসন্দেহে অনেক ধরনের ভিন্নমত থাকতে পারে বা ভিন্নমত পোষণ করে। আপনি এই ভিন্নমত বা এই সমালোচনাগুলোকে আপনি কিভাবে দেখেন? পজিটিভলি দেখি। আমাদের দলীয় সবাই বলে তো ভালো কাজ করছেন, কিন্তু যারা ভিন্নমতের লোক তাদের যে সমালোচনা, সেখান থেকেই তো আমাকে আমার ভুলটা ধরতে হবে যে আমার ভুলটা কোথায়, এবং তারা সমালোচনা যদি করে আমার ভালো লাগে। শেষ কবে আপনি সমালোচকদের ধরে দেওয়া ভুল থেকে আপনি সংশোধন করেছেন? অবশ্যই। শেষ কবে? হ্যাঁ, শেষ কবে এরকম একটি উদাহরণ দিয়ে বলুন। আমার এ পর্যন্ত ধরেন আমার কোনো ভুল ওইভাবে সমালোচকরা করে নাই, দেখিও নাই। সমালোচক মনে পড়ে না এ পর্যন্ত যে আমি একটা ভুল ধরে দিয়েছে, কারণ সবাই এখন আসলে কাজটা করার জন্য সবগুলা মানে কাজ করার জন্য ফাউন্ডেশন তৈরি করার জন্য সহযোগিতা করছে। তো সর্বস্তরের লোকই আপনার এটা পজিটিভলি এই সহযোগিতা করছে আর কি। খুব সুন্দর। আপনার নিজের দলের এমন কোনো সিদ্ধান্ত কি নিয়েছে এখন পর্যন্ত যেটি আপনি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন নাই? এ ধরনের কোনো সিদ্ধান্ত? আমি জেলা বিএনপির সভাপতি এবং আমাদের যে জেলা বিএনপির যে টিম আছে তারা আমরা একসাথে মিলে সকল সিদ্ধান্ত নেই। আমার ব্যক্তিগত আসলে কোনো সিদ্ধান্ত নাই, এটা পলিটিক্যাল সিদ্ধান্ত, সেটা আমাদের জেলা বিএনপির সবাই মিলে নেয়। আমাদের সদরের থানা কমিটি আছে, আমাদের পৌর কমিটি আছে, আমাদের রাজনীতি যারা আছেন সবাই খুব রিচ রাজনীতিবিদ। তো যার জন্য যেমন হাইমচরেও আমাদের একটা নদীমাতৃক এরিয়া, সেখানেও আমাদের যারা রাজনীতি আমাদের দলের কমিটির সাথে সম্পৃক্ত তারাও কোয়াইট রিচ। তো আমাদের আসলে ডিসিশানগুলো যতই নেওয়া হয় সরকার গঠনের পর থেকে সবগুলোই আমরা চিন্তা করি যে যেন জনগণের বান্ধব ডিসিশান হয়। সরকারের
যদি সামনে সরকারের এমন কোনো একটি সিদ্ধান্ত যেটি আপনি মনে করছেন ব্যক্তিগতভাবে, আপনি যেহেতু সরকারের একটি অংশ, মনে করছেন যে এই সিদ্ধান্তটা আসলে সরকারের জন্য ক্ষতিকর হতে পারে, আপনি কি সেটি বলবেন জনসম্মুখে বা সরকারের সঙ্গে আলোচনা করবেন? অবশ্যই, অবশ্যই। তাতে এটা তো মত প্রকাশের স্বাধীনতা আমাদের আছে। আপনার আমরা তো সংসদেও বলি, আমরা তো সংসদেও বলেছি যে আপনার এই যে বাজেটের সময় যে আপনারা আমাদের এই যে প্রবাসীদের জন্য 2.5% যে ইনসেন্টিভ দেওয়া হয়, এটা আরও 1% বাড়িয়ে দেন, তাহলে হুন্ডির মার্কেটে টাকা আসবে না। আপনার আশপাশে এমন কাউকে কি আপনি রাখেন, বা আপনার আশপাশে এমন কেউ আছে যে সরাসরি আপনার কোনো ভুলকে ভুল বলার সাহস রাখে? সবাই। তখন আমি অনেক সময় রাগ করি আমাদের নেতাকর্মীদের সাথে, আমাদের যারা দলীয় আছে আমার সাথে, ধরেন সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, তারা বলে যে এটা বলা আপনার ঠিক হয়নি। আমি ওয়েলকাম করি। আপনি সব মিলিয়ে রাষ্ট্রের স্বার্থে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভিন্নমত থাকতেই পারে কিন্তু রাষ্ট্রের স্বার্থে সবাইকে একমত হতে হবে, কোন একটি জায়গায় নির্দিষ্ট করে বলবেন? আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমরা সবাই একমত থাকব, তার জন্য যত রকমের স্যাক্রিফাইস করা দরকার আমরা করব। সংসদে যদি আপনাকে একটি মাত্র চাইতে বলা হয় আগামী 5 বছরের জন্য, আপনি কি চাইবেন? আমার জন্য খুব কঠিন প্রশ্ন এটা, কারণ আমাদের চাঁদপুরে গত 15 বছরে যে কাজগুলো করেছে সেগুলো প্রত্যেকটাই কোনো কাজই করে নাই। তো এখানে আমরা যে কাজগুলো হাতে নিয়েছি প্রত্যেকটাই আমার জন্য মূল্যবান পয়েন্ট। আমি সবগুলোই চাবো যে আমার এই সংসদে দাঁড়িয়ে যে আমার এই কাজগুলো যেন সব সম্পন্ন করা হয় 5 বছরের মধ্যে। সেটি আপনার আসনের জন্য? আমার আসনের জন্য কারেক্ট। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আপনি কি একমত? আপনার যদি কোনো ভিন্নমত থাকে আমাদের ভিন্নমতের সহমত অনুষ্ঠানের যে কমেন্ট বাক্স রয়েছে সেখানে জানিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।